মহারাজ, আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত। সারা দেশ জুড়ে জারি হলো সিএএ, কি বলবেন? অত্যন্ত স্বাগত জানাই এবং অত্যন্ত সাধুবাদ জানাই মহামান্য কেন্দ্রীয় সরকারকে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে। দেখুন, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর জন্য আমাদের লড়াই দীর্ঘদিনের। আজকে এই দেশটা যখন ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল, সেই ধর্মের ভিত্তিতে বিভাজন হওয়া দেশে ওপার বাংলা থেকে আপনারা জানবেন বারংবার অসংখ্য মানুষ ধর্মীয় মেরুকরণের কারণে, ধর্মীয় সংখ্যালঘুত্বের কারণে, ধর্মীয় সন্ত্রাসের কারণে, স্পেসিফিক ধর্মীয় সন্ত্রাসের কারণে ওপার বাংলা থেকে এপারের মাটিতে অসংখ্য মানুষ এসেছিলেন। তারা এপারের মাটিটাকেই নিজেদের আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করবার জন্য, এই মাটিতে থাকার জন্য। তাদের জন্য, তাদের উত্তরপুরুষদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা সাক্ষাৎ পরমেশ্বরের, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু আমি বলতে পারছি না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে উদ্বাস্তু পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষ, আমার ঠাকুরদার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ, তিনি ওপার বাংলা থেকে এসেছিলেন। তিনি কুমিল্লার মানুষ ছিলেন। তিনি এখানে এসেছিলেন কলকাতাতে। আর আমি ছাড়াও বা আমার পরিবার ছাড়াও এরকম অসংখ্য উদ্বাস্তু পরিবার, উদ্বাস্তু সমস্যাটা নিয়ে তো দীর্ঘদিনের লড়াই ছিল ভারতবর্ষের মন্ত্রিসভায়। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই উদ্বাস্তু সমস্যার সমাধান সঠিকভাবে না করা হচ্ছে এই বিদ্রোহে তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন। প্রথম যে ভারতবর্ষের ক্যাবিনেট মিনিস্ট্রি ছিল সেই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছিলেন, আপনি জানেন। এই উদ্বাস্তু সমস্যার জন্য লক্ষ লক্ষ মানুষ আজও তারা ভারতবর্ষের নাগরিকত্বের কোনো প্রমাণ তারা দিতে পারেন না। কিন্তু তারা কি ভারতবর্ষের নাগরিক নন? নিশ্চিত তারা নাগরিক। ধর্মীয় সন্ত্রাসের কারণে যারা যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, যে সমস্ত ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় মেরুকরণের কারণে, ধর্মীয় সন্ত্রাসের কারণে এপারের মাটিতে এসেছেন, তাদেরকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার যে এই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, তাকে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং আমি শত শত অভিবাদন জানাতে চাই, কুর্নিশ জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মহারাজ, রাম মন্দির নাকি অপবিত্র, এরকমই মন্তব্য করেছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়, কি বলবেন? রামেন্দু সিংহ রায়ের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের একটা খুব সমস্যা আছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের ভাবের ঘরে চুরি। প্রথমে তৃণমূল কংগ্রেস বলল রাম বহিরাগত, রামের সঙ্গে পশ্চিমবাংলার বা বাঙালির সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তারপরে তৃণমূল নেতারা ঘটা করে রামনবমীতে হালকা করে, মানে আবছাভাবে একটা রাম ভক্তির একটা নিদর্শন রাখার চেষ্টা করলেন বিভিন্ন ক্ষেত্রে। কলকাতা শহর জুড়ে অনেক তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলররা রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। স্বয়ং দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন। আবার তিনি ভাটপাড়া যাওয়ার পথে ছোট ছোট বাচ্চারা যখন তার কনভয় দেখে জয় শ্রীরাম বলেছে, তিনি বলেছেন গালাগাল দিচ্ছে, অপশব্দ প্রয়োগ করছে, সব কটা ডাকাত, ক্রিমিনাল, গুন্ডা, বদমাশ সব কটাকে জেলে পুরব। আবার দেখুন, তিনি সেই মুখ্যমন্ত্রী, সেই সুপ্রিমো, তিনি আবার এই বছর থেকে রামনবমীতে ছুটি ঘোষণা করলেন, সরকারি ছুটি। আবার তার দলের বিধায়ক রামেন্দু সিংহ রায়, যিনি কলকে পেতেন না দীর্ঘদিন ধরে, আমি রামেন্দু সিংহ রায়কে ব্যক্তিগতভাবে বহুদিন ধরে চিনি। তারকেশ্বরের মানুষই রামেন্দু সিংহ রায় বলে কেউ রাজনীতি করে এটা ভুলে গেছিল। এই 2021-এর হঠাৎ করে ভাইপো, পিসি ভাইপোর যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে হঠাৎ করে যাদের ভাগ্যাকাশে সূর্যোদয় হলো, তাদের মধ্যে রামেন্দু সিংহ রায় একজন। তার আগে পর্যন্ত কোথায় ছিলেন রামেন্দু সিংহ রায়? কোনাটা কি তৃণমূল কিষাণ কংগ্রেস না কি তৃণমূল কংগ্রেসের কি কিষাণ সংগঠনের তিনি নেতা ছিলেন? তাকে তো পাত্তাই দিত না তৃণমূল কংগ্রেস। তো তিনি বা 21-এ নির্বাচিত হয়েছেন, সেখান থেকে নির্বাচিত হয়ে কীভাবে নির্বাচন হয়েছে, কীভাবে নির্বাচিত হয়েছেন সেটাও আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা। আর তিনি নির্বাচিত হয়ে তিনি আজকে এই সমস্ত কথা বলছেন। তাহলে তার দলের সুপ্রিমো একদিকে রামনবমীতে ছুটি দিচ্ছেন, আবার তারই দলের বিধায়ক রামেন্দু সিংহ রায় তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে এত হাজার হাজার বছরের একটা সংগ্রাম,
সমগ্র সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী মানুষের, সারা বিশ্বের যত সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাদের যে অহংকার, মর্যাদার প্রতীক ভগবান শ্রীরামচন্দ্র, রামলালা তার ঘরে ফিরে গেছেন, সেই রাম মন্দিরকে অপবিত্র বলে গালাগাল করছেন। কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছেন। রামনবমীতে ছুটি ঘোষণা কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নতুন কোনো স্টান্ট? মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতিটা বরাবরই ভালো বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাজনীতিবিদ হিসেবে একদমই তুচ্ছতাচ্ছিল্য করছি না, আমি তো করছি, কখনোই করিনি। কারণ ওনার তীরে এসে তরি ডোবার আগে হুইল চেয়ারে বসে পড়া, পায়ে ব্যান্ডেজ করে, আবার ভোটের রেজাল্ট যেদিনকে বেরোচ্ছে সেদিনকেই অলৌকিক অদৃশ্য দৈবী শক্তি বলে, আমি জানি না কিভাবে ওনার ব্যান্ডেজ খুলে যাওয়া, এগুলোকেও রাজনীতির এক একটা অঙ্গ বলেই আমি মনে করি। তো মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারু রাজনীতিবিদ, খুব বুদ্ধিমতী, তিনি দীর্ঘদিনের তার একটা রাজনৈতিক দূরদর্শিতা আছে, কিন্তু তিনি বড্ড দেরি করে ফেলেছেন। এই ছুটিটা যদি বছর 2-3 আগে দিতেন, তাও হয়তো হিন্দু ভোট কিছুটা উনি পোলারাইজড করতে পারতেন। এখন আর হিন্দু ভোট ওনার দিকে যাবে না, এটা মানে মরণকালে হরির নাম বলে একটা প্রবাদ আছে, ঠিক আছে? হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, পরীক্ষিতবালার বিখ্যাত গান, বাউল গান আমরা সকলে শুনেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দিন গেল, সন্ধে হচ্ছে, সূর্য অস্তমিত যাচ্ছে, সেই মুহূর্তে ওনার মনে হয়েছে যে হিন্দু ভোটারদেরকে কাছে টানার জন্য যদি রামনবমীতে ছুটি দেওয়া যায়, কিন্তু আর কোনো লাভ হবে না। তৃণমূলের জনগর্জন সভা থেকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী করা হলো সায়নী ঘোষকে। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই এই সায়নী ঘোষ নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন তিনি, বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকি গোমূত্র দিয়ে গার্গেল করে এসে প্রত্যেকটি রায় দিয়েছেন। কি বলবেন? সায়নী ঘোষকে নিয়ে আমরা আলোচনা করছি ভর সন্ধ্যাবেলায়, মানে কতটা আমাদের খারাপ অবস্থা, আমাদের কতটা দৈন্যদশা, যে সায়নী ঘোষের মতো একটা অপ্রাসঙ্গিক ফালতু, মানে যে অ্যাক্ট্রেস সিনেমায় চলে না, চটুল সিনেমা ছাড়া যে ভদ্রমহিলা অভিনয় করতে পারবেন না, সেই ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী। যাই হোক, তৃণমূলে তো এরাই তো সম্পদ তৃণমূলের। যে ভদ্রমহিলা কিছু বছর আগে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জন্ম নিরোধক পড়িয়েছিলেন, যে ভদ্রমহিলা একসময় নিজেকে আল্ট্রা লেফট বলতেন, আজকে তারা তৃণমূলের সম্পদ। তো স্বাভাবিকভাবেই এই সায়নী ঘোষ কোথা থেকে প্রার্থী হয়েছেন, কী নির্বাচনী প্রচার করবেন, আর তিনি কি বলেছেন, তার উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তাই মনে করি না। কিন্তু তিনি যার সম্পর্কে বলেছেন, সায়নী ঘোষ ভুলে যাচ্ছেন, সেই মানুষটা কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার, লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, যারা আজকে তাদের উপযুক্ত চাকরির দাবিতে আন্দোলন করেছে, তাদের কাছে ভগবান হিসেবে পরিচিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না একজন মানুষকে ভগবানের আসনে বসানো উচিত, কিন্তু তথাপি বলছি, মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই তো একরকম অভিজিৎবাবুকে ভগবানের আসনেই বসিয়েছেন, বা অভিজিৎবাবু যে বিচার ব্যবস্থায় বিচারকের আসনে বসে যে পদক্ষেপ নিয়েছেন, এটা যুগান্তকারী পদক্ষেপ, এ বিষয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে আছেন বলে তিনি আগে যারা তাকে সমর্থন করেছিলেন, বামপন্থীরা, কংগ্রেসি যারা বন্ধুরা, তারাও তো তাকে এখনও বলছেন যে না, তার মতো ভালো মানুষ এবং তার মতো একজন দক্ষ বিচারক, তাকে নিয়ে কোনো সমালোচনাই হতে পারে না। সেখানে অভিজিৎবাবুর প্রশ্নের অভিজিৎবাবুকে নিয়ে সায়নী ঘোষ কী বলল, মানে অপ্রাসঙ্গিক একটা ফালতু, কেন আমি যে এর কথার উত্তর দেবো আমি বুঝতে পারছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর আগে আমরা দেখেছি খুনি এবং চোরেদেরকে বিচারপতি জেলে পাঠাতেন, কিন্তু মোদিজির আমলে আমরা দেখতে পাচ্ছি খুনি এবং চোরেরা গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছে বিচারপতিকে। কি বলবেন? কে বলেছেন এই কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলার সাহস পান কোথা থেকে? পশ্চিমবাংলায় একদিকে যখন সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে, সারা বিশ্বের বাঙালি সমাজ মাথা লজ্জায় থুতু দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের প্রতি, সারা ভারতবর্ষের সর্বত্র ছিছি লজ্জাজনক একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে সন্দেশখালির ঘটনা নিয়ে। সন্দেশখালির শাহজাহান শেখ কার কালেকশন? এ তো অভিষেকবাবুদেরই কালেকশন। আজকে ওনার যে কনস্টিটুয়েন্সি ডায়মন্ড হারবার, সেখানে যারা ওনার হয়ে ভোট করান, জাহাঙ্গীর খান ফলতা, কার কালেকশন? শওকত মোল্লা, কার কালেকশন? এই সব লোকেদের দুর্বৃত্তায়ন করা একটা রাজনৈতিক দলের কোথাকার কোন ওই গরুর গাড়ির হেডলাইট, সেই রকম সর্বভারতীয় দল, যে সর্বভারতীয় ক্ষেত্রে দলের কোনো অস্তিত্বই নেই, তার আবার সাধারণ সম্পাদক, তার আবার প্রশ্ন, তার আবার কথার উত্তর। তিনি কি বলেছেন না বলেছেন, আর তিনি কাকে চোর বলছেন,
পশ্চিমবাংলার বাচ্চারা জানে যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে কটা সবচেয়ে বড় বড় আর্থিক দুর্নীতি, কেলেঙ্কারি, এসএসসি প্রাইমারি দুর্নীতি থেকে শুরু করে মিড ডে মিলের দুর্নীতি সর্বত্র, সেখানে কয়লা কেলেঙ্কারি, গরু চুরি থেকে শুরু করে সব বিষয়ে নাম জড়িয়েছে কার? আপনি এইমাত্র যার নামটা করলেন সেই ব্যক্তির। তাকে নিয়ে তিনি কাকে চোর বলছেন, কাকে ডাকাত বলছেন, তিনি কাকে চোর বলছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে ভারতীয় জনতা পার্টিতে সম্মিলিত করেছেন কারা? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে তো চোর বলবেন ওনারা, শুভেন্দু অধিকারীকে তো ওনারা চোর বলবেন। শুভেন্দু অধিকারীর জুজু তো দেখছেন সর্বত্র। আজকে শুভেন্দু অধিকারী তো পারে যে খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজে, কোজাগরি, লক্ষ্মী পূর্ণিমাতে যখন সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলল, সেখানে এনআইএ তদন্তের, নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে শুভেন্দু অধিকারী তো পারেন। যে রিসরাতে রামনবমীর মিছিলে কিংবা হাওড়াতে রামনবমীর মিছিলে যেভাবে শান্তি শৃঙ্খলা পরায়ণ হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের শোভাযাত্রার ওপরে আক্রমণ হয়েছে, সেখানে বর্বরচিত এবং জেহাদি আক্রমণ, তার বিরুদ্ধে এনআইএ তদন্ত, নিরপেক্ষ তদন্ত দাবি করতে তো শুভেন্দু অধিকারীরাই পারেন। আর সুকান্তবাবু একজন নিপাট ভদ্রলোক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন অধ্যাপক মানুষ, তাকে চোর ডাকাত বলে দিচ্ছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ আছে, বাকিটা আপনারা বুঝে নিন। তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হলো দেবাংশু ভট্টাচার্যকে। দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কি এবার অধিকারীগড়ে খেলা হতে চলেছে? কোনো খেলা ফেলা কিচ্ছু হবে না। শুনুন, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আরও কী কী সব পদে আছে আমি জানি না, তবে দেবাংশুকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। সত্যিই যখন তৃণমূল কংগ্রেসের খুব কঠিন সময়, খুব দুর্বল অবস্থা, সেই সময় এই দেবাংশুর মতো কিছু ছেলেরা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম স্লোগান টোগান ইত্যাদি আমদানি করে সত্যিই তৃণমূল দলটাকে একটা ডুবন্ত নৌকো থেকে ভাসিয়ে রাখতে সহজ করেছে। দেবাংশুর বক্তব্য, বাচনভঙ্গিমাও আমার ভালো লাগে, কিন্তু মুশকিল হচ্ছে দেবাংশু ভুল জায়গায় প্রার্থী হয়ে গেছে। খুব সম্ভবত দেবাংশুকে বলির পাঁঠা করবার জন্যই তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, কারণ জানে যে তমলুক এবং কাঁথি এই দুটো আসন, এবং আমি আপনাকে বলছি পশ্চিমবাংলায় এবার গৈরিক সূর্যোদয় হতে চলেছে, তমলুক কাঁথি নয়। এমন এমন আসনে পশ্চিমবঙ্গে এবার গৈরিক সূর্যোদয় হবে আপনারা ভাবতে পারবেন না, মানে ধারণার বাইরে হবে। এবং ওরা তো ওদের 42 জনের তালিকা প্রকাশ করেছে, যেটা আমি দেখলাম, কিন্তু এখনও পর্যন্ত তো 20 জনের তালিকা ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছে, আরও 22 জনের তো প্রার্থী তালিকার নাম এখনও ঘোষণা হয়নি। সেগুলো দেখুন না, চমক থাকবে। সন্দেশখালির ঘটনা নাকি একটি ছোট ঘটনা এবং এটি বিজেপির একটি চক্রান্ত, এবং জোর করে সন্দেশখালির মহিলাদেরকে দিয়ে এই সবগুলো বলানো হয়েছে, মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে সব রকম চুরি, সব রকম মিথ্যাচার, সব রকম অসভ্যতা, সব রকম অশালীনতাকে সমর্থন করতে হবে, তা নাহলে কেউ তৃণমূলের সঙ্গে থাকতে পারবে না। আর কে কী বলেছে আমি কারোর নাম ধরে কিছু বলতে চাই না। আমি সুজাতা মণ্ডলকে ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত ভালো পরিবারের শিক্ষিতা মার্জিতা মহিলা, কিন্তু ওর কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করি না। আর শুধু তো সুজাতা একা বলেননি, আমি দেখলাম গতকালকে রচনা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, বোধহয় আপনাদের প্রশ্নের মধ্যেও সেটা আছে বা থাকবে। তাহলে এতগুলো মানুষ মিথ্যাচার করছে, সব বানিয়ে বলছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণে সব ঝুট হ্যায়, সেই রকম নাকি? এ তো ফাটা রেকর্ড বাজাচ্ছেন। এ তো তৃণমূলের নেতা মন্ত্রীরা স্বয়ং মাননীয়া তো বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করেছিলেন। এই মাননীয়ার ভাইপো ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শেখ শাহজাহানকে সমর্থন করেছে। এখন আবার তারা শেখ শাহজাহান যখন সিবিআইয়ের হাতে যখন তাকে হস্তান্তর করা হয়েছে, তখন আবার তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বলছেন, বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলছেন। তৃণমূল দলটার না আছে কোনো নীতি, না আছে কোনো আদর্শ, না আছে এদের কোনো মানসিক স্থিতি ঠিক। এরা কখন কি বলে, কখন কি করে, আর কখন কাকে কিভাবে ডিফেন্ড করবে, এটা বোঝা স্বয়ং ঈশ্বরেরও অসাধ্য। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা নাকি বাইরে থেকে বহিরাগতদের নিয়ে আসছেন, কিন্তু তারা যখন প্রার্থী ঘোষণা করলেন তার মধ্যে দেখা গেল শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান এবং কৃতি আজাদদের।
এক্ষেত্রে কি বলবেন? না, কীর্তি আজাদ জন্মেছেন কালীঘাট পটুয়াপাড়ায়, আর শত্রুঘ্ন সিনহা জন্মেছেন পার্ক স্ট্রিটে, আর ইউসুফ পাঠান জন্মেছেন হচ্ছে আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে, যেখানে সিরাজউদ্দৌলা জন্মেছিলেন তার ঠিক পাশেই। কি বলবো এর বেশি? কি এর কি উত্তর দেব? তৃণমূল, আমি তো আপনাকে আগেই বললাম যে তৃণমূল কংগ্রেস দলটার কোনো নীতি নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এদের মানসিক স্থিতিও ঠিক নেই। আপনি দেখুন, তার প্রমাণ পেয়ে গেলেন। এরা কথায় কথায় বহিরাগত বলছে। এরাই কদিন আগে যখন বিজেপি প্রথমবার লিস্ট ঘোষণা করলো, আসানসোলে একটা ঘটনা ঘটেছে। আসানসোলের প্রার্থী করা হয়েছিল একজন ভোজপুরি সিঙ্গার পবন সিংকে। কার বিরুদ্ধে করা হয়েছে? শত্রুঘ্ন সিনহা, যিনি আসানসোল সম্বন্ধে কিছু জানেনই না। শত্রুঘ্ন সিনহা নিজেও জানেন যে তিনি ওখানে একটা নেহাতি একটা কাঠপুতুল সাংসদ, তার কিছু করার নেই, তাকে ওখানকার এলাকার মানুষ পায় না। আসানসোলের মতো রুক্ষ একটা অঞ্চলে, যেখানে প্রতি মুহূর্তে খুন, সন্ত্রাস, রাহাজানির সাথে সাথে, যেখানে কয়লা, বালি থেকে শুরু করে আরও বড় বড় বিষয় সমস্তটা আসানসোলের সঙ্গে যুক্ত। শত্রুঘ্ন সিনহা কদিন আসানসোল গেছেন? শত্রুঘ্ন সিনহা আসানসোল সম্বন্ধে কী বোঝেন? শত্রুঘ্ন সিনহা আসানসোলের মানুষের ভাবাবেগ সম্বন্ধে কী জানেন? শত্রুঘ্ন সিনহাকে আসানসোলের প্রার্থী করা হলো। শত্রুঘ্ন সিনহা বহিরাগত নন। কীর্তি আজাদ, আমি তো বাপের জন্মে নাম শুনিনি কখনো ভদ্রলোকের। আমি পরে ঘাটাঘাটি করছিলাম, টুইটার এক্স হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, এগুলো দেখছিলাম, কীর্তি আজাদকে বোঝার চেষ্টা করলাম। তাতে আমি যা বুঝলাম, আমার ক্ষুদ্র মস্তিষ্কে, আমি তো তথাকথিত সোকল্ড এলিট ক্লাসের মধ্যে পড়ি না হয়তো, তাতে কীর্তি আজাদের সঙ্গে পশ্চিমবাংলার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর ইউসুফ পাঠান, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস তো পাঠান, মোঘল, আওরঙ্গজেব, তৈমুরলং এদেরকেই তো প্রার্থী করবে। এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার। এর আগের বার দেখা গিয়েছিল বাংলাদেশ থেকে প্রচারের জন্য তারকা প্রার্থী নিয়ে এসেছিলেন, ইলেকশন কমিশনের গুতুনি খেয়ে তারপরে সেটাকে সংশোধন করেছেন, ক্ষমা চেয়েছেন। আবার এবার দেখা যাচ্ছে যে বাইরের রাজ্য থেকে, বাইরের জায়গা থেকে প্রার্থী নিয়ে সেখানে দাঁড় করিয়েছেন। কি বলবো এদের? মহারাজ, রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সন্দেশখালিতে যেসব মেয়েরা এসেছে এবং সামনে তাদের অভিযোগ তুলে ধরেছে, তারা নাকি প্রত্যেকেই বহিরাগত। হ্যাঁ, রচনা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিন আগে তো ডুমুরজলাতে ঘটা করে দিদি নাম্বার ওয়ানের শোতে গিয়ে মমতা ব্যানার্জি নেচে এসেছিলেন, হাত ধরে, কোমর ধরে, তালে তালে। রচনা বন্দ্যোপাধ্যায় নাচানাচি করলেন, দিদি নাম্বার ওয়ানে সম্বর্ধনা দিলেন, তারপর টিকিট পেয়ে গেলেন অলৌকিকভাবে। হুগলি জেলাতে কি তৃণমূল কংগ্রেসের আর একটিও যোগ্য কার্যকর্তা ছিল না? তৃণমূল কংগ্রেসের কি হুগলি জেলায় কোনো নেতা ছিল না? হুগলি জেলায় তো তৃণমূল কংগ্রেসের 3বারের জনপ্রতিনিধি, 2বারের জনপ্রতিনিধি ছিলেন রত্না দেনাগ। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে ভদ্র একজন রাজনীতিবিদ হিসেবে জানতাম। তিনি প্রণম্যা, মাতৃসমা একজন মানুষ। হুগলি জেলায় তপন দাশগুপ্ত ছিল। হুগলি জেলায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের যোগ্য নেতা আছে, তারা কেউ টিকিট পেল না। রচনা বন্দ্যোপাধ্যায় টিকিট পেলেন কেন? রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে আগে ভোটে লড়ুন, ওনার জামানত বাজেয়াপ্ত করে কলকাতায় ফিরুন, তারপরে রচনা বন্দ্যোপাধ্যায়কে কে বহিরাগত আর কে অন্তর্গত সেটা হুগলির মানুষই প্রমাণ করে দেবে। অতএব আমাদের এটা নিয়ে ভাবার কিছু নেই। গোয়েবেলসীয় থিওরি দিয়ে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। এখন রচনা দেবীকে এটা বলতে হবে, কারণ রচনা দেবী স্বাভাবিকভাবেই গতকালকে নাম ঘোষণা হয়েছে ওনার, উনি হুগলির প্রার্থী হয়েছেন, উনি হুগলিতে প্রচার করবেন। ওনাকে হুগলি থেকে জিতে, ঈশ্বর না করুন, ওনাকে জিতে ওনাকে দিল্লি যেতে হবে, সাংসদ হতে হবে। আমি তো কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হুগলির মানুষ তো আমাকে অন্য কথা বলছেন, আমি তো নিজে হুগলি হচ্ছে আমার হোম টাউন বলা যেতে পারে। তো সেই জন্য আমি বলছি, রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির মানুষই প্রমাণ করে দেবেন যে কে বহিরাগত আর কে অন্তর্গত। শেখ শাহজাহানকে নাকি গ্রেফতার করেছে রাজ্য পুলিশ এবং 100 দিনের কাজে সব থেকে বেশি টাকা দিয়েছে তৃণমূল সরকার, এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? এবং যাদের জমি দখল করা হয়েছিল তাদের জমিও ফেরত দেওয়া হয়েছে। সবার সব কিছু সমস্যা মিটে গেছে, কিন্তু যে মায়েদেরকে রাত্রি 12টার সময় পিঠে বানাবার জন্য ডেকে পার্টি অফিসে বা লক্ষ্মীর ভাণ্ডারের মিটিং আছে বলে ডেকে তাদের সম্ভ্রম লুট করেছে শিবু হাজরা বা দুর্বৃত্ত উত্তম সর্দার বা এই আমাদের শেখ শাহজাহানরা, তাদের সেই সম্ভ্রমের কী প্রতিদান মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দেবেন? ওই 500 টাকাটা লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা বাড়িয়ে দিয়ে? মানে মায়েদের সম্ভ্রমের মূল্য কি 500 টাকা বেশি, 1000 টাকা? আমি জানি না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসব কথার কোনো গুরুত্বই নেই। ওনার হাতের বাইরে ওনার সিস্টেম চলে গেছে, ওনারও বয়স হচ্ছে, ওনারও সোডিয়াম পটাশিয়াম ফেল করছে বলে আমার মনে হচ্ছে, জানি না।
আমি মায়ের কাছে প্রার্থনা করব উনি দীর্ঘদিন আমাদের মধ্যে থাকুন, পশ্চিমবাংলার গৈরিক সূর্যোদয় দেখে যান। আমরা ওনাকে আরও একবার বিরোধী আসনে দেখতে চাই। ওনার যে বিরোধী নেত্রী, যে রণংদেহী মূর্তি, সেটা আমরা দেখতে চাই উনি কীভাবে করেন। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যাই বলুন না কেন সব মন্তব্যই বুমের্যাং হয়ে যাচ্ছে। সন্দেশখালীর মায়েরা যদি নির্যাতিতা নাই হতেন, সন্দেশখালীতে যদি সব বহিরাগত তকমা নিয়ে বাইরের মানুষদেরকেই ঢুকিয়ে নেওয়া হতো, তাহলে সন্দেশখালীতে এতবার এতগুলো রাজনৈতিক দল যে গিয়েছিল, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, ভারতীয় জনতা পার্টি বলুন, রাজ্যের বিরোধী দলনেতাকে তো 60 কিলোমিটার আগে বিধায়ক দল সহ বসিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের রাজ্য বিজেপির সভাপতি আপাদমস্তক একজন ভদ্রলোক, শিক্ষিত সমাজের প্রতিভূ অধ্যাপক মানুষ ডাক্তার সুকান্ত মজুমদার, তাকে তো ওখানে আটকে রাখা হয়েছিল। তার উপরে কী অসভ্যতামি করা হয়েছে, রাজ্য পুলিশ কী করেছে? তাহলে কিছুই যদি না ঘটে থাকে, সবই যদি বহিরাগতরা করে থাকে, তাহলে এই বহিরাগতদের পুলিশ চিহ্নিত করতে পারলো না কেন? কেন চিহ্নিত করতে পারলো না? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব মুখোশ খুলে গেছে। ওনার যে মা মাটি মানুষের যে সরকারের যে মিথ্যা প্রতিশ্রুতি, সেই ভাণ্ডা ফুটে গেছে পশ্চিমবাংলার মানুষের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় করুণার প্রতীক এবং তিনি মহিষাসুর মর্দিনী, এবং মোদির থেকে দিদির গ্যারান্টিকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কীর্তি আজাদ। কী বলবেন? শুনুন, যে লোকটাকে আমি চিনি না, যে লোকটার পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো ভূমিকা নেই, যে লোকটা পশ্চিমবাংলার মানুষের, বাঙালি হিন্দুদের, বাঙালি সমাজের খাদ্যাভ্যাস সম্বন্ধে জানে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে জানে না, বাংলার মানুষের ভাবাবেগ বোঝে না, পশ্চিমবাংলার জ্বলন্ত সমস্যাগুলো সম্বন্ধে যিনি ওয়াকিবহাল নন, সেই ব্যক্তি আপনি নাম করছেন কি কীর্তি আজাদ, তার সম্বন্ধে আমি কোনো উত্তর দেব না। এখন তিনি টিকিট পেয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বানাবেন, মহিষাসুর মর্দিনী বানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি, সেটা পশ্চিমবাংলার মানুষ এই আসন্ন যে ধর্মযুদ্ধ লোকসভা নির্বাচন, সেখানে ভোট বাক্সে প্রতিফলন দেখিয়ে দেবেন।